স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যাবে দেশ, বললেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর সততা সাহসের আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে মানুষের কাছে থাকব। দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না, জানালেন এলজিআরডি মন্ত্রী। বললেন কর্মকর্তা কর্মচারীরাও নজরদারিতে থাকবেন। নদী দখল দূষণ দ্বন্দ্বের সংকটে ডকইয়ার্ড শিল্প, বিবাদ মেটানোর উদ্যোগ নদী রক্ষা কমিশনের। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দোষী সাব্যস্ত ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তা, ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ড। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা হক। বিস্তারিত সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই এগিয়ে যাবেন তারা। শরীয়ত খানের রিপোর্ট। দীর্ঘ ৯ মাস পাকিস্তানে কারাবন্দী থাকার পর ১৯৭২ সালের এই দিনে স্বদেশে ফেরেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিবসটি উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মানুষের কল্যাণে কাজ করার কথা জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা বঙ্গবন্ধুর সততা সাহসের আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে মানুষের কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। সম্প্রতি বিএনপির দেয়া আন্দোলনের হুমকি নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। তারা যে লড়াই করতে থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমার মনে হয় জনগণেরও মাথা ব্যথা নেই। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। ১০ জানুয়ারি আজ মহান মুক্তিযুদ্ধ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশে ফেরার দিন। মুক্তিযুদ্ধে ৯ মাসের বেশি সময় পাকিস্তানের কারাগারে বন্দী থাকার পর ১৯৭২ সালের এই দিন তিনি দেশে ফেরেন। পূর্ণতা পায় ১৬ ডিসেম্বরের বিজয়। ঐতিহাসিক এই দিনটির কথা স্মরণ করছেন মারুফ রেজা। সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। দীর্ঘ ২৩ বছরের শোষণ বঞ্চনার জবাব মাত্র ৯ মাসেই ফিরিয়ে দেয় মুক্তিপাগল বাঙালি। ১৬ ডিসেম্বর স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। এরপরও কোথায় যেন অপূর্ণতা, কিসে যেন আক্ষেপ। ৭.৫ কোটি বাঙালি মনে অনুভব হয় বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার। বাংলার মাটিতে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর বিশ্ব নেতাদের চাপে ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান শাসক গোষ্ঠী। এরপর লন্ডন, ভারত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলায় পা রাখেন ইতিহাসের মহানায়ক। তার ফিরে আসার দিনটিতে তেজগাঁও বিমানবন্দর হয়ে ওঠে আরেক স্বাধীন বাংলাদেশ। তাকে ফিরে পাওয়া মানেই হচ্ছে আমাদের বিজয়ের পরিপূর্ণতা, কারণ তিনি বিজয়ের দিক নির্দেশক ছিলেন,
এবং কুশীলব ছিলেন, প্রধান কুশীলব বলা যায়। বিমানবন্দর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চ, সেখানে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। 1971 সালের 7 মার্চের যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন তিনি, তারই ধারাবাহিকতা রাখলেন 10 মাস পরেও। শপথ নেন সোনার বাংলা গড়ার। যেভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ জামায় রাখতে পারবে না, আমার বাংলার মানুষ স্বাধীনতাকে মুক্তিতে রূপান্তরিত করবার একটি দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলার মানুষ যদি খেতে না পায়, পড়তে না পারে, যুবকরা যদি চাকরি না পায়, তাহলে এই স্বাধীনতা বৃথা হবে। দেশটি পুনর্গঠনের তাগিদটি তিনি অনুভব করেছিলেন এবং সেই মর্মে দিক নির্দেশনাও ছিল। জীবনের বেশিরভাগ সময় কারাবরণ আর মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে বঙ্গবন্ধু জাগিয়ে তুলতে চেয়েছেন বাঙালি জাতিকে। আজ তার বাংলাদেশ কেবল স্বাধীন নয়, আত্মগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কত কত দেশকে ছাড়িয়ে। আর এরই মাঝে বেঁচে আছেন প্রিয় নেতা, প্রিয় জাতির পিতা। মারফরেজা, RTV, ঢাকা। দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর আগারগাঁওয়ের LGED ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এছাড়া সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রাম পর্যায় থেকে সকল স্তরে কাজ করা হবে বলেও জানান তিনি। সেবাদানকারী সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি। সকালে LGED কার্যালয়ে পৌঁছানোর পর বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন মন্ত্রী। দুর্নীতি উন্নয়নের একটা বড় মাপের প্রতিবদ্ধক, কারণ তাতে সার্ভিস হ্যাম্পার করে এবং অন টাইম গো হেড প্রোগ্রামগুলোকে ক্ষতিগ্রস্ত করে। সো দ্যাট আমরা এই বিষয়ে জিরো টলারেন্সের পাশাপাশি আমরা নজরদারিতে রাখবো, যাতে নাকি কোনো অবস্থাতে দুর্নীতির কারণে আমাদের কোনো প্রকল্প ক্ষতিগ্রস্ত না হয় এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না। মন্ত্রী একা নয়, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তিনি ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই মন্ত্রণালয়কে এগিয়ে নেয়ার কথাও জানান। এই দেশের প্রতি সকলেরই দায়িত্ব আছে। আমি রাজনীতি করি, আমি দেশের কথা বলি, আমি বক্তব্য বিবৃতি দিয়ে বিভিন্ন জায়গায় দেশের উন্নয়ন অগ্রগতির কথা বলি, মানে যে আমারই সব দায়িত্ব, বিষয়টা তা না। আমরা যে যে জায়গায় থেকে আমরা কাজ করছি, এই দেশের জন্য কাজ করছি। মালিকপক্ষের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন রাজধানীর মিরপুরের কালশীতে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকেরা। সকাল 10:30টার দিকে পুলিশের সহায়তায় শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের প্রতিনিধিদের কথা হওয়ার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়। এই সময় মালিকপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছেন নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। শ্রমিকরা ঘোষণা দিয়েছেন আসছে 12 জানুয়ারি থেকে তারা কাজে যোগদান করবেন। এদিকে একই ইস্যুতে সকালে সাভারের আশুলিয়ার বেরন এলাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয় অন্তত 15 জন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আধা ঘণ্টা পর ঢাকা টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া সহ বেশ কিছু এলাকার প্রায় 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে স্ব কর্তৃপক্ষ। এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের মজুরি কাঠামো নিয়ে ত্রিপক্ষীয় এক বৈঠক বিকেল 3টায় সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নদীর তীরে গড়ে ওঠে ডকইয়ার্ড শিল্প, কিন্তু ব্যবসায়ীরা নিজস্ব জমিতে শিল্প কারখানা করেন নাকি নদীর জমিও দখলে নেন, এ নিয়ে বছরের পর বছর বিবাদ লেগেই আছে। সম্প্রতি বুড়িগঙ্গা তীরের চর মীরের বাগের ডকইয়ার্ড শিল্প এলাকায় এমন বিবাদ মেটাতে উদ্যোগ নিয়েছে নদী রক্ষা কমিশন। কিন্তু সহজেই কি এর সমাধান মিলবে? নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্ট খান আলামিনের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নাম চর মীরের বাগ। এটি বুড়িগঙ্গা নদীর পাড়ে সদরঘাটের ঠিক বিপরীতে অবস্থিত। এখানে মোট 33টি ডকইয়ার্ড রয়েছে, যেখানে মূলত জাহাজ নির্মাণ কিংবা মেরামত করা হয়। এই সবকটি ডকইয়ার্ডের জমি নিয়ে রয়েছে জটিলতা। মালিকপক্ষ বলছে
তারা তাদের নিজস্ব জমিতেই ডকইয়ার্ডগুলো স্থাপন করেছেন। তবে সরকার ভাবছে এখানে নদীর জমি দখল হয়েছে। ডকইয়ার্ডের জমি নিয়ে এই দ্বন্দ্ব একদিনের নয়, বছরের পর বছর ধরে চলছে। কখনো চালানো হচ্ছে উচ্ছেদ অভিযান, মামলা মোকদ্দমা আর আইন আদালতের বারান্দায় চক্কর কাটা তো আছেই। নদী তীর ও পানির যে অংশ ব্যবহার করে ব্যবসা চালাচ্ছেন ডকইয়ার্ড মালিকরা, সে অংশটা নিয়ে বেশি জটিলতা। কর্তৃপক্ষ বলছে তীর ব্যবহার করতে করতে এর অনেকটা নিজেদের দখলে নিয়ে নেন ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের ভাষ্য, বিআইডব্লিউটি এর কাছ থেকে জমি লিজ নিয়েছেন তারা। আগে যে জায়গাটা সেটা আমাদের, পিলারের পরের যে নদীর পাশে যে জায়গাটা সেটা বিআইডব্লিউটির, এবং আমরা নিয়মিত তাদের প্রশ্ন নিয়ে আসছি এবং তাদেরকে টাকা দিয়ে আসছি। এই জটিলতা নিরসনে কাজ করছে নদীরক্ষা কমিশন। ডকইয়ার্ড মালিকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। কেরানীগঞ্জের ভূমি কার্যালয়ে জমির দলিল দস্তাবেজ নিয়ে দেনদরবার হয়েছে দিনব্যাপী। মালিকরা তাদের দাবির পক্ষে কমিশনের কাছে নথিপত্র তুলে ধরেছেন। আমাদের প্রত্যেকেরই যার যার দলিলপত্রাদি আছে, নামজারি আছে, খাজনা আছে, পর্চা আছে, সিএস রেকর্ড ভিত্তি ধরে আমরা কার্যক্রম করি। তো আমরা সেই ভিত্তিটা আছে আমাদের। নদীর যে জায়গাটা তারা বলতেছেন যে নদীর জায়গা অবৈধভাবে আপনারা ডকইয়ার্ড কি করছেন, আসলে আমরা অবৈধভাবে করি না। নদীরক্ষা কমিশন যৌক্তিক সময়ের মধ্যে এর সমাধান চায়। বুড়িগঙ্গার নাব্য রক্ষা করতে প্রয়োজনে স্থানান্তর করতে চায় ডকইয়ার্ড শিল্পকে। কারো কারো আংশিক পড়তে পারে, কারো কারো হোলটাও পড়তে পারে। নদীতে হয়তো পানি কমে গেছে, বালুচর হয়েছে, সেইটি তো অন্যকে বন্দোবস্ত দেওয়ার কথা না। এখন কর্তৃপক্ষ হয়তো দিয়ে থাকলে তারা হয়তো ভুল করেছে, আইনের সেখানে কন্ট্রাডিকশন আছে। আগামী জানুয়ারির মধ্যে আমরা এটা নিব। কেবল চর মীরের বাগের নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডকইয়ার্ডগুলোকে নদীর জমি থেকে উচ্ছেদ বা স্থানান্তর করতে শিগগিরই কাজ শুরু করবে কমিশন। খান আলামিন, RTV, ঢাকা। জনগণ নাগরিক সুযোগ সুবিধা ও উন্নয়ন চায়, আর সেই উন্নয়নের দিকে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেঙ্গল হাউসে আলহাজ মোর্শেদ আলম দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতি, বাঁধন সংঘ ও চট্টগ্রাম যুব মহিলা লীগের নেত্রী হাফিজা বেগম বেবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে বেঙ্গল গ্রুপ ও RTVর ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন, ঢাকাস্থ সোনাইমুড়ি যুব কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম বাচ্চু ও বাঁধন সংঘের সভাপতি শাহ আমানত সবুজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানুষ এখন উন্নয়ন চায়, মানুষ একটু শান্তি চায়, মানুষ একটু যেন বাড়ি ঘরে ভালোভাবে রাস্তা দিয়া, পাকা রাস্তা দিয়া গাড়ি চালাই বাড়ি যেতে পারে। মানুষ বিদ্যুৎ চায়, মানে নাগরিক সুযোগ সুবিধাগুলি এটা চাইছে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার দিকে বেশি জোর দিছে। যতটুকু সম্ভব কাজ করে দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও কাজ করে দেব। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর গণতন্ত্র সূচকে অবস্থান 4 ধাপে গিয়েছে বাংলাদেশ। 2018 সালে বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র পরিস্থিতি জরিপ করে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটেন ভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। 5টি মানদণ্ডে প্রতিবেদনটি করা হয়। এতে দেখা গেছে 165টি দেশের মধ্যে 5.57 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 88তম। গেল বছর 5.43 পয়েন্ট নিয়ে 92তম অবস্থানে ছিল বাংলাদেশ। অংশগ্রহণমূলক রাজনীতি, নির্বাচন ব্যবস্থা, রাজনীতির চর্চা, সরকারের কার্যকারিতা এবং নাগরিক অধিকারের মানদণ্ডে বিচার করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তালিকায় 9.87 পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে নরওয়ে। প্রতিবেশী দেশ ভারত রয়েছে 41তম অবস্থানে। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের 0 পয়েন্টে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত 2 ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। রাত 2টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার একদল পুলিশ সাবরাং খুরের মুখ এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ, 5টি দেশীয় অস্ত্র ও 22,000 পিস ইয়াবা উদ্ধার করে। এদিকে বুধবার পটুয়াখালীর কলাপাড়া এলাকায় একই দিন 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বুধবার সন্ধ্যার পর চর বিজয় থেকে রিয়াজ গাজী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে বলে জানা গেছে। ওই দিন সন্ধ্যায় মাহিপুরের মাইড ভাঙ্গা এলাকায় গাছ চাপায় সালমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া রাতে কলাপাড়া
চাকা মইয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম নামে এক যুবক নিহত হয়েছেন। কুষ্টিয়া জেলা নারী ফুটবল দলের এক খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ধর্ষণের শিকার ওই নারী ফুটবলারের বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ গত রাতেই মামলায় অভিযুক্ত আসামি নয়নকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় নয়নের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নির্যাতনের শিকার নারী, তার পরিবার এবং এলাকাবাসী। টানা 3 দিনের প্রকট যানজটে মহা দুর্ভোগে পরিণত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই যানজট ক্রমেই বেড়ে চলেছে। ভুক্তভোগীরা জানান, এই পথে কুমিল্লা যেতে আগে যেখানে 2 ঘন্টা সময় লাগত সেখানে এখন লেগে যাচ্ছে প্রায় 10 থেকে 12 ঘন্টা। এদিকে আজ সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত দুপাশেই প্রায় 8 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে উঠেছে। হাইওয়ে পুলিশ জানায়, মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তীব্র শীত অব্যাহত থাকায় কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট সহ উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় জীবনযাত্রা প্রায় থমকে আছে। শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম। গেল 4 দিন থেকে নিচের দিকে নামছে তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.0 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। চুয়াডাঙ্গায়ও অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাত থেকে কুয়াশা বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। এরই সঙ্গে শেষ করব দুপুরের সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই এগিয়ে যাবে দেশ, বললেন ওবায়দুল কাদের। দুর্নীতি হলে কাউকেই ছাড় দেয়া হবে না, জানালেন এলজিআরডি মন্ত্রী। বললেন, কর্মকর্তা কর্মচারীরাও নজরদারিতে থাকবেন। নদী দখল দূষণ দ্বন্দ্বের সংকটে ডকইয়ার্ড শিল্প, বিবাদ মেটানোর উদ্যোগ নদী রক্ষা কমিশনের। এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দোষী সাব্যস্ত ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তা, 32 থেকে 56 বছরের কারাদণ্ড। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।